আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে 40 বছর বয়সে, তোমার বয়স তো এখন অলমোস্ট 45, 6, 7, 8 এরকম কিছু হবে। তো তুমি কেন পারবা না? একটা টিভি চালাইতে পারবা না? আমেরিকা প্রেসিডেন্ট তো পুরো পৃথিবী চালায়। সুপ্রিয় দর্শক, আমরা এখন এসেছি যমুনা টেলিভিশনে। যমুনা টেলিভিশনে আমরা মুখোমুখি হতে যাচ্ছি যমুনা টেলিভিশনের সিইও, প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদের কাছে। আমরা ফাহিম আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে আলাপ করব বা আলাপ করতে যাচ্ছি যিনি আমাদের মাঝে বেঁচে নেই। করোনা মহামারী তাকে না ফেরার দেশে নিয়ে গেছে প্রায় 4 বছর আগে। তো চেয়ারম্যান স্যার যখন জীবিত ছিলেন, জীবদ্দশায় যাদের সাথে ওনার খুবই কাছাকাছি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাদের মধ্যে আপনি অন্যতম। দীর্ঘদিন চেয়ারম্যান স্যারের সঙ্গে খুবই কাছাকাছি ছিলেন, অনেক স্মৃতি আপনার কাছে আছে। আমি জানতে চাই যে আপনার কাছে কোন স্মৃতিগুলো আপনাকে বেশি অনুপ্রাণিত করে, আপনার মধ্যে আবেগতাড়িত করে? চেয়ারম্যান সাহেবের অনুপ্রেরণা আসলে জীবন জুড়েই আমার কেরিয়ারের অনেকটা অংশ জুড়েই চেয়ারম্যান সাহেবের সান্নিধ্য পেয়েছি। খুব শুরুর দিকে যখন আমি পত্রিকায় কাজ করার এক পর্যায়ে আমি যুগান্তরে যখন কাজ শুরু করি, সেটা 1999 সালে। তখনও ওনাকে দেখেছি কাজ থেকে, সেখানে প্রায় 4 বছর আমি কাজ করেছি। উনি প্রতিদিন আসতেন, উনি ওনার হেড অফিস থেকে প্রতিদিন সন্ধ্যার সময় পত্রিকা অফিসে আসতেন। এবং তখন তো একটু ছোট ছিলাম, দেখতাম ওনার অ্যাটিটিউডগুলো কেমন, উনি কিভাবে ডিরেকশনগুলো দিতেন। আমাদের সম্পাদক সাহেবের সঙ্গে কথা বলতেন, আমাদের তখনকার চিফ রিপোর্টার সাহেবের সঙ্গে কথা বলতেন। ওনার কিছু, উনি যদিও মিডিয়ার লোক ছিলেন না, কিন্তু মিডিয়া সম্পর্কে ওনার যে এক ধরনের এক্সপেকটেশন এবং কিভাবে উনি যুগান্তরকে নাম্বার 1 পত্রিকা বানাতে হবে, সেই যে একটা স্বপ্ন এবং সে অনুযায়ী যে ডিরেকশন, সেগুলো কিন্তু তখন থেকে দেখতে পেতাম। ওই সময় থেকে বেসিক্যালি ওনাকে আস্তে আস্তে করে চেনা শুরু। তারপরে যখন যমুনা টেলিভিশনের যাত্রা শুরু হবে, তার আগেই আমার সঙ্গে যখন যোগাযোগ করেছে, তখন আমি এখানে যোগদান করি এবং তখন থেকেই প্রত্যেকটা ইস্যুতে ওনার সঙ্গে কথা হতো। অন্য অনেকের সঙ্গে হয়তো কথা হতো, কিন্তু আমার সঙ্গে আলাদা করে উনি কথা বলতেন, ফোনে কথা বলতেন। কিংবা খুব সকালে 9টার সময় যখন উনি অফিসে ঢুকতেন, ওই সময়টায় অন্য অনেকেই থাকতো না। আপনি যেমন 4টার সময় যেতেন, আমি ঠিক 9টার পরপরই যেতাম। ওই সময় কেউ থাকতো না, উনি পেপার পড়তেন, একটু কফি খাইতেন এবং ওই সময় ওনার সাথে আড্ডা দেওয়ারও কেউ থাকতো না। তো ওই সময়টা উনি আমাকে কল করতেন এবং আমি প্রায় দিন সকালবেলা ওনাকে সঙ্গ দিতাম। উনি দেশের রাজনীতি, অর্থনীতি, আমাদের টেলিভিশন, ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়ে বলতেন এবং উনি আমাকে প্রায় সময়, তখন থেকেই আমি জানি না ওনার হয়তো সুদূর প্রসারী চিন্তা ছিল, উনি আমাকে বলতেন যে তুমি আস্তে আস্তে এটা শিখো, ওইটা শিখো, একটু অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চালায় ওটা একটু দেখো, তারপরে মার্কেটিংটা কিভাবে হয় ওগুলো একটু খোঁজখবর রেখো। তা আমি বললাম, স্যার এগুলো তো আমি পারবো না, আমি সাংবাদিক মানুষ, আমার এইগুলো আমাকে দিয়ে হবে না। তোমাকে দিয়ে হবে না মানে? তোমাকে দিয়েই হবে। আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে বিল ক্লিন্টন 40 বছর বয়সে, তোমার বয়স তো এখন অলমোস্ট 45, 6, 7, 8 এরকম কিছু হবে। সো তুমি কেন পারবা না? একটা টিভি চালাইতে পারবা না? আমেরিকা প্রেসিডেন্ট তো পুরো পৃথিবী চালায়। এই যে ইন্সপিরেশন, এটা আমাকে অভিভূত করেছে এবং আমি অনেকক্ষণ ভেবেছি। আমি অফিসে ফিরে বাসায় গিয়েও ভেবেছি চেয়ারম্যান সাহেব আসলে কি বোঝাতে চাইলেন এবং এরকম করে বললেন, এত সাহস জোগালেন, এটা কি করে সম্ভব? এবং সেই চেয়ারম্যান আমাকে তার পরের যতগুলো বছর উনি ছিলেন, প্রত্যেকটা দিন কোনো না কোনো জিনিস শিখিয়েছেন, আমাকে তৈরি করেছেন। আমি তো একজন সংবাদকর্মী ছিলাম, আমাকে সেখান থেকে তিনি একজন অ্যাডমিনিস্ট্রেটর বানিয়েছেন, একজন মার্কেটিং অফিসার বানিয়েছেন, একজন ব্রডকাস্টের মানুষ বানিয়েছেন, নিউজের হেড বানিয়েছেন। হি ডিড ইট। আপনার কোনো বিশেষ কোনো স্মৃতি আছে?
বিশেষ কোনো স্মৃতি যেটা মনে পড়লে আপনার চোখে পানি চলে আসে? বিশেষ স্মৃতিটা যদি আপনি বলেন, আমি বলবো যে যখন করোনা আক্রান্ত হন উনি, তখনকার কিছু স্মৃতি যেটা আমি হয়তো সারা জীবন ভুলতে পারবো না। এটা অনেকেই জানেন না, হয়তো অনেকের সঙ্গে ওই সময় কথা বলার ওনার সুযোগও ছিল না। উনি হসপিটালে ভর্তি হওয়ার দুই দিন পরে আমাকে হঠাৎ রাত 12:50 দিকে উনি ফোন দিয়েছেন। 12:50 দিকে ফোন দিয়ে আমাকে বললেন যে কেমন আছো, কি করো এসে। বলে যে আমার ওই যে প্লাজমা নাকি যেন একটা বলে, এই প্লাজমা কি পাওয়া যাবে? আমি যে স্যার প্লাজমা তো আপনার জন্য আমরা রেডি করেছি। আমাদের এক সহকর্মী, এনটিভির এক সহকর্মী আমাদের, ও দিয়ে গেছে, সকালেই দিয়ে গেছে, আপনি কালকে পাবেন। তো আমাকে বললো যে কালকে তো শুক্রবারে তো ডাক্তারই থাকে না হসপিটালে, তুমি কেমনে আমাকে এই প্লাজমা দিবা? আমি বললাম যে স্যার কোনো সমস্যা নেই, এমডি সাহেবের সঙ্গেও কথা হয়েছে, আমাদের এমডি সাহেবও বলেছে হসপিটাল কর্তৃপক্ষকে, আমিও বলেছি, ওরা ব্যবস্থা করবে। তারপরে উনি নানা কিছু বলে, কেমন আছো, অফিস কেমন চলতেছে, ছেলেপেলেদের বেতন দিচ্ছ নাকি, হ্যাঁ, নানা কিছু জিজ্ঞেস করলো। বিএম জাহাঙ্গীর কেমন আছে, সে তো অসুস্থ, তার একটু খোঁজ খবর নিও আমাকে বললো। আমি যে হ্যাঁ, ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, ভাই মোটামুটি আছে, আপনি চিন্তা করেন। আপনাকে বলেছিল ডাক্তার ঠিক করে দিতে। আপনারও করোনা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, চেয়ারম্যান স্যার দেখা করা আসে, পরের দিনই আমাকে বলে যে বিএম কেমন আছে, জাহাঙ্গীর কেমন আছে, জাহাঙ্গীরের খোঁজ খবর নিও, ও নিজেও তো করোনা আক্রান্ত, তুমি একটু খোঁজ খবর নিও। আমি যে হ্যাঁ, ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। তারপরে উনি ফোন রাখে না, উনি ঢেকুর তুলতেছে, খালি ঢেকুর মানে হেঁচকি তুলতেছে। তো আমি বললাম স্যার আপনার তো অনেক হেঁচকি উঠতেছে, আপনি একটু পানি খান। বলে যে অনেক পানি খাইছি, হেঁচকিটা যাচ্ছে না। তো আমি বললাম তাহলে আরেকটু পানি খান, অল্প অল্প করে খান, একটু গ্যাপ দিয়ে দিয়ে খান, আর অনেক রাত হয়েছে, আপনি একটু রেস্ট নেন। বলে রুমের মধ্যে এত বড় কেবিনে আমার ভয় লাগে, তুমি কি কাউকে বলবা যে কেবিনে কোনো কাউকে রাখা যায় কিনা, হসপিটালের কাউরে রাখা যায় নাকি? আমি বললাম স্যার এখন তো অনেক রাত হয়েছে, কালকে আমি একটা কথা বলবো, কথা বলে আমি দেখি কাউকে রাখা যায় না। বলে যে এখানে অনেক ভয় লাগে, এত বড় রুমে একা একা ভয় লাগে। তা আমি বললাম আচ্ছা স্যার ঠিক আছে, আমি এগুলো ম্যানেজমেন্টের সাথে কথা বলবো, হসপিটাল কর্তৃপক্ষের সাথে কথা বলে একটা ব্যবস্থা করব। তারপরে আবার আমাকে জিজ্ঞেস করে যে অলরেডি 15 মিনিট হয়ে গেছে, উনি ফোন ছাড়ে না, উনি খুব অ্যালোন ফিল করছে এবং ওনার ভয় লাগছে ওই যে একা একা। তো আমি বললাম স্যার আপনি রাখেন। বলে না, কালকে কি কখন দিবে তুমি জানছো? আমি যে কালকে সকালেই। তারপরে সকালবেলা যখন ওনাকে আইসিইউতে নিবে প্লাজমা দেওয়ার জন্য, তার আগে আগে উনি আমাকে ফোন দিয়েছে, বলে আমাকে নিয়ে যাচ্ছে আইসিইউতে, তবে তুমি বলে দিবা আমাকে যেন আইসিইউতে না রাখে, প্লাজমা শেষ হওয়ার পর যেন আমার কেবিনে নিয়ে আসে, আমি ওখানে থাকবো না। আমি যাচ্ছি, সমস্যা না, আপনি চলে আসেন। এবং সেদিন যেটা হয়েছে, প্লাজমা দেওয়ার পরে উনি ঠিকই চলে আসছেন, ওনাকে রিকোয়েস্ট করা হয়েছিল, উনি থাকেন নাই আইসিইউতে, চলে আসছেন। প্রথম প্লাজমাটা দেওয়ার পরে, প্রথম দিনেরটা, প্রথম ব্যাগ দেওয়ার পরে উনি চলে আসছেন কেবিনে এসে আবার আমাকে ফোন দিচ্ছেন যে দিছে একটা, এখন তো মনে হচ্ছে, উনি খুব সাহস পেতেন, কারণ উনি কই থেকে জানি শুনছেন যে প্লাজমা দিলে উনি ভালো হয়ে যাবেন, এবং এই প্লাজমার জন্য উনি খুব অস্থির ছিলেন, এবং উনি একটা দেওয়ার পরে উনি মনে করছেন যে উনি সুস্থ হয়ে যাচ্ছেন। ওকে, তারপরে সেদিন আইসা জাস্ট বলল, বেশিক্ষণ কথা হলো না, কারণ উনি আবার খাওয়া দাওয়া এসে আছে, আমিও আর কথা বাড়াই না, যে ঠিক আছে আপনি একটু রেস্ট করেন। পরের দিন যখন আবার নিল প্লাজমা দেওয়ার জন্য, তখন উনি আমাকে বলতেছে যে প্লাজমা কি আরও লাগবে নাকি, একটু জিজ্ঞেস করো। আমি যে না, ওরা তো বললো এটাতে হয়ে যাবে। বললো না, তারপরে তুমি জিজ্ঞেস করো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে যে নিয়ে গেল, সেই যে গেল আইসিইউতে, আর ফিরে সেটাই শেষ। আমার সাথে তারপরে আর কথা হয়নি, এবং আমি বিলিভ করি সেই যে আইসিইউতে যাওয়ার সময় আমার সাথে কথা হয়েছে, আই এম দ্য ম্যান
যার সাথে উনি শেষ টেলিফোনে কথা বলে। এটা কয়টার দিকে হবে তখন? সেইটা সকাল না, ওই পরের দিন দুপুরের দিকে। ও তাহলে আপনার দুপুরের দিকে কথা হয়েছে, আমার কথা হয়েছে ওই দিন সকাল 9:30টায় উনি এটা- যাওয়ার এটা- সময়। যাওয়ার সময় এটা শেষ। আমার সঙ্গে ওই দিন শেষ আলাপ আর কি। প্রতিদিন উনি ফোন দিতে হলো আমাকে 11টার সময়। ওই দিন কী কারণে উনি আমাকে ফোন দিচ্ছে সকাল 9:30টায়, ওটাই আমার সাথে শেষ কথা আর কি। আচ্ছা ফাহিম ভাই, চেয়ারম্যান স্যার আমাদের যুগান্তর, যমুনা টেলিভিশন, বেশ কয়েকজন সাংবাদিক আমরা যারা ছিলাম আমাদের সাথে সম্পর্ক ভালো ছিল। আপনাকে চেয়ারম্যান স্যার এত বেশি ভালোবাসতো কেন? আমাকে ভালোবাসতো, আপনাকেও অনেক ভালোবাসতো, আপনি অনেক ভালোবাসার একজন মানুষ ছিলেন। হ্যাঁ, আমাকে উনি অনেক স্নেহ করতেন, ভালোবাসতেন। এইটা আমি যেটুকু বলবো যে উনি খুব পরিশ্রমী মানুষ। চেয়ারম্যান সাহেবের যদি বলি, ওনার গুণ, সবচেয়ে বড় গুণ, উনি অনেক পরিশ্রমী এবং উনি খুব কমিটেড মানুষ। উনি যা বলতেন তাই করতেন এবং উনি খুবই সময়ানুবর্তী মানুষ ছিলেন। চেয়ারম্যান সাহেব, আমি যতটুকু দেখেছি যে চেয়ারম্যান সাহেব এই জিনিসগুলো অনেক পছন্দ করতেন অন্যদের মাঝেও। নিজে যেটা ফলো করতেন এটা অন্যদের মাঝেও দেখতে পছন্দ করতেন। আমিও আমার এটুকু চেষ্টা করতাম যে যেহেতু চেয়ারম্যান সাহেব সকাল সকাল অফিসে ঢুকেন, আমিও চেষ্টা করতাম সকাল সকাল অফিসে ঢুকার। আমিও চেষ্টা করতাম সময় মেনে চলার, নিয়ম মেনে চলার, সৎ থাকার। চেয়ারম্যান সাহেব আমার ধারণা যাদের সাথে কাজ করেছেন তাদের কাছ থেকে এই জিনিসটা এক্সপেক্ট করতেন। আমি একবার ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে সকালবেলা বসে যে কফি খেতে খেতে ওনার রুমে, আমি বললাম যে এই যে আপনার গ্রুপে এত লোক আছে, এত মানুষ চাকরি করে, আপনি এদেরকে কীভাবে মূল্যায়ন করেন? বললো যে তোমাকে যদি সত্য করে একটা কথা বলি, আমার গ্রুপে 8-10 জনের বেশি সৎ মানুষ নাই। উনি আফসোস করে বলেন আর যেভাবেই বলেন, উনি এই কথাটা আমাকে বলেছেন। তা আমার যে এত মানুষের মধ্যে আপনি এই কজন? বলে হ্যাঁ এই কয়জন, এবং আমি নাম বলে দিতে পারবো কারা কারা। আমি থাক, আমাকে নাম বলা লাগবে না, হ্যাঁ আমি এটা শুনতেই চাই না। তো বলে যে, আমি বললাম তাহলে আপনি এত ওই যে যাদেরকে আপনি সৎ মনে করেন না তাদেরকে আপনি রাখছেন কেন? বলে যে আমি বিকল্প যাকে নিব সেও তো একই রকম হতে পারে, আমার তো কাজ চালাইতে হবে, ব্যবসা চালাইতে হবে। আমি জানি কে কমিশন খায়, কে কোথেকে কি করে, কিন্তু তারপরে ওদেরকে দিয়ে আমার কাজটা করাইতে হয়। হয়তো রিপ্লেস যে হবে সেও সেম কাজটাই করবে। তার চেয়ে বরং এটা রয়ে সয়ে যদি হয়, এটা কি বলে লিমিটের মধ্যে যদি থাকে, সেটা সব জায়গাতেই আছে। সো এগুলো আমি মেনে নেই যে একজন ব্যবসায়ী হিসেবে। তখন আমি বুঝলাম, দেখেন উনি জানে, কিন্তু উনি কত উদার কিংবা কত প্র্যাকটিক্যাল যে উনি সেটা মেনে নিচ্ছে এবং উনি মনে করতেছে ব্যবসা পরিচালনা করতে হলে এটুকু মানতে হবে। আমার সামনে আপনি যে বলছেন যে স্যার আপনি আমাকে বিদায় দিয়ে দেন, আমি আর থাকবো না, তখন আপনার কাছে আমার কী বলতো? আমার জানার আগ্রহ আপনার। আপনি তো 3-4 দফায় আমার সামনেই চাকরি ছাড়তে চাইছেন, উনি আপনাকে ছাড়তে দেয় নাই, এটা যদি বলেন। এটা তো আসলে একান্তই ওনার সাথে আমার কথোপকথন। মাঝে মাঝে আপনি শুনতেন, যেহেতু আপনিও ছিলেন খুব কাছের একজন। বেসিক্যালি হয় কি, আমি তো ওই যে বললাম যে চেয়ারম্যান সাহেব যেরকম করে ভাবতেন একরকম, মানে উনি তো এক কথার মানুষ ছিলেন, এবং উনি খুবই নিয়মানুবর্তী, সময়ানুবর্তী। ঠিক আমি তো বললাম যে আমি এই জিনিসগুলো ফলো করতাম, চেয়ারম্যান সাহেবকে ফলো করতাম। ঠিক যখন আমার আবার এরকম মনে হইতো যে চেয়ারম্যান সাহেব আমাকে এমন কিছু একটা বলছেন যেটার সাথে আসলে আমি ইনভলভ না, কিংবা আমাকে ভুল বুঝছেন কিংবা কেউ ভুল বুঝাচ্ছে, তখন আমার হয়তো অভিমান হতো যে চেয়ারম্যান তো আমাকে ভুল বুঝলো। আমি তো ওনার মতো করেই চলি, আমি তো উনি যা চান সেটাই করি, তাহলে উনি আমাকে ভুল বুঝলেন কেন? এই অভিমান থেকেও আমি অনেক সময় বলে দিতাম। আবার অনেকে হয়তো স্বাভাবিক থাকে না, প্রফেশনাল জেলাসি থেকে অনেকে কথা বলতো, সেইটাও হয়তো আমি নিতে পারতাম না, আমার ভালো লাগতো না, যে না তখন নিজে থেকে যে বলতেন, তখন আমি বলতাম যে আমি তার চেয়ে বরং এইসব বদনামের ভাগিদার না হওয়ার চেয়ে আমি চলে যাই, ওটা ভালো, বরং প্রতিষ্ঠানটার যেন কোনো ক্ষতি না হয়। ছাড়তে পারেননি তো,
কিন্তু আমি ছাড়তে পারিনি, চেয়ারম্যান সাহেব আমাকে ছাড়তেন না। চেয়ারম্যান সাহেব কি বলতেন, মানে এরকম বেশ কয়েকবার হয়েছে, আমি একদম অ্যাডামেন্ট হয়ে গেলাম। একবার আপনি আমি যশোর ছিলাম। ছিলেন, একবার যশোর ছিলেন, লাস্ট বার যখন আপনি যশোর, আমি খুবই অ্যাডামেন্ট যে আমি আজকে চলেই যাব, আমি পকেট গেট দিয়ে বাসায় চলে যাবো। হ্যাঁ, আমি উপরে উঠলাম, ওনার সাথে কথা বললাম, খুবই সিরিয়াস, আমি অফিস থেকে বের হয়ে গেলাম, বের হয়ে ওনার সাথে দেখা করি যে আমি পকেট গেট দিয়ে বেরিয়ে বাসায় চলে যাব। বাট আমি যেতে পারিনি। আমাকে উনি চেয়ার থেকে উঠে আমাকে জড়াই ধরলেন, আমাকে বললেন যে এই তোমাকে আমি আমার ছেলের মতো দেখি, তুমি কোথায় যাবা? রাইট। তখন আমার চোখে পানি চলে আসলো এবং আমি বাকরুদ্ধ হয়ে আমি আর কোথায় যাব? ওনার সামনে না বলা, পিতৃতুল্য একজন মানুষকে তো না বলা যায় না। হ্যাঁ, তুমি আমার ছেলের মতো, তুমি কোথায় যাবে? সো সত্যি উনি এইভাবে বারবার আমাকে বলা যায় না। মানে হিপটোনাইজ করতেন, বারবার দুর্বল করে ফেলতেন, এবং আমি ওনাকে ছাড়া আমার অন্য অনেক জায়গায় অফারও ছিল, কিন্তু আমি কখনো বিকল্প চিন্তা করতে পারিনি। টিল টুডে আমার মনে হয় আমি এখনো যদি বলি যে আমি চলে যাব, উনি দেখতে পায় আমাকে Yes. যে এই আমি তোমাকে দেখতে পাচ্ছি, তুমি কই যাও। হ্যাঁ, সো এইসব কারণে চেয়ারম্যান সাহেবকে আমি আমার স্মৃতি থেকে একদম বের করতে পারি না। কারণ হসপিটালে ওনার যে লাস্ট নিঃশ্বাস, ওই সময় আমি হসপিটালে ছিলাম। ওই সময় আমি হসপিটালের ওই ওয়েটিং রুমে বসা, স্বাভাবিক ওই সময়কার অবস্থা তো আপনি বুঝতেই পারছেন যে করোনার কি হতে পারে আমাদের পিক করোনার মধ্যে। আমরা কয়েকজন সহকর্মী, আমার হেড অফিসের কয়েকজন সহকর্মী মিলে আমরা আচ্ছা ফাহিম ভাই, একটা বিষয় আমার আর একটা জিনিস মনে পড়ে, তখন যমুনা টেলিভিশনের বিজ্ঞাপন এই প্রত্যাশার চেয়ে একটু কম ছিল। প্রায় প্রতি সপ্তাহে বিজ্ঞাপনের কালেকশন নিয়ে, বিজ্ঞাপনের দর নিয়ে, রেড শিডিউল নিয়ে বিশাল ঝামেলা হতো। এই আমার সামনেই এগুলো হতো আর কি। তো একটা পর্যায়ে আপনিও মানে মানে হতাশ, কিন্তু চেয়ারম্যান স্যার একটা কথা বলছিলাম মনে আছে, এই দেখবা এমন একদিন আসবে বিজ্ঞাপন ফেলে পারবা না, তারা বিজ্ঞাপন দিতে চাইবে, তোমার জায়গা নেই, আমার সময় নাই, স্পেস নাই। তো আমার মনে হয় সেই দিন আপনারা এখন ফেস করতেছেন, কিন্তু চেয়ারম্যান সাহেব বেছে নাই। এটা যেটা খুলে বলেন। এটা খুবই মানে আমার জন্য খুবই কষ্টের হয়। চেয়ারম্যান সাহেব যে মাসে মারা যান, জুলাই 13 তারিখ যখন উনি মারা যান, চেয়ারম্যান সাহেব তো তার আগে থেকে হসপিটালে, ফলে জুন মাসের সেল এবং কালেকশনটা ওনাকে আমরা দেখাতে পারিনি। ইন্টারেস্টিংলি জুন মাসের সেল কালেকশন দেখলে চেয়ারম্যান সাহেব মানে ভীষণ খুশি হইতেন, ওনার এক্সপেকটেশন লেভেলের চেয়ে বেশি ছিল। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং তারপর থেকে আমরা টিল টুডে আমরা মাশাআল্লাহ খুব ভালো ব্যবসা করছি, খুব ভালো সেল হচ্ছে। এই যে বললেন যে বিজ্ঞাপন ফেলে দিতে হবে, চেয়ারম্যান সাহেব যা বলছিলেন, বলছে আমার সামনে বলছে, সেই বিজ্ঞাপন এখনও আমরা প্রতিদিন ড্রপ করি। এখনও আমরা প্রতিদিন আমাদের যা রিকোয়ারমেন্ট থাকে এজেন্সি থেকে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, আমরা পুরোটা চালাতে পারি না, আমাদের ফেলে দিতে হয়। চেয়ারম্যান সাহেবের দেখেন শুধু তার দূরদৃষ্টিতা দেখেন, উনি কিন্তু এই কথাটা বলেছিলেন এবং এইটাই এখন সত্যি হয়েছে যমুনা টেলিভিশনের বেলায়। এবং যমুনা টেলিভিশন সারা ওয়ার্ল্ডে ইউটিউবে 1 নম্বর চ্যানেল হয়েছে। আমার চেয়ারম্যান সাহেব সেটা দেখে যেতে পারেন না, কিন্তু ওনার এরকম স্বপ্ন ছিল। চেয়ারম্যান সব সময় বলতো আমার চ্যানেল হবে ইন্টারন্যাশনাল চ্যানেল, আমার চ্যানেল হবে সারা পৃথিবীর চ্যানেল। বলতেন ইউরোপে কয়টা, উনি বিভিন্ন জায়গায় অফিস করবেন, বিভিন্ন জায়গায় সেট আপ করবেন, কোথায় কি লাগবে, কত টাকা লাগবে, এইগুলো প্রায় সময় জিজ্ঞেস করেন। মানি ইজ নো প্রবলেম। রাইট, মানি ইজ নো প্রবলেম, কোয়ালিটি চাই। নাম্বার ওয়ান টেলিভিশন করতে হবে। এবং চেয়ারম্যান সাহেবের তো ধরেন এগুলো আমাদের মস্তিষ্কে এখন ঢুকে গেছে। চেয়ারম্যান সাহেব সব সময় বলতেন আমার যমুনা টেলিভিশন হবে মানুষের টেলিভিশন, আমার টেলিভিশন হবে মানুষের সাফারিং সেটের। আমাকে ডেইলি বলতো এই তুমি মানুষের সাফারিংস দেখাও না কেন, মানুষের সাফারিংস প্রতিদিন দেখাও। এই যে অলি গলি সব কেটে রাখছে, এই গ্যাস লাইন কাটা, এই পানির লাইন কাটা, এই রাস্তা কাটা, মানুষ চলতে পারে না, এগুলো দেখাও না কেন, প্রতিদিন এগুলো দেখাবো। মানুষ, এটা মানুষের টিভি, মানুষ এগুলো দেখতে চায়, এই জন্যই করছি টেলিভিশন। বলতো আমি এই টেলিভিশন করছি মানুষকে দেখানোর জন্য। আচ্ছা ভাইম ভাই, একটা বিষয়, আমাদের চেয়ারম্যান সাহেব তো সাংবাদিক ছিলেন না, উনি একাডেমিক্যালি অর্থনীতিবিদ ছিলেন না, উনি রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু আমরা খুব খেয়াল করতাম খুব ক্লোজ থেকে, আপনি আমি আমরা যারা আমরা ক্লোজ ছিলাম, যে উনি সাংবাদিক না হয়েও একজন এডিটরের চেয়েও
ওনার সম্যক ধারণা, ওনার নিউজের ইন্ট্রো বলা, হেডিং, ওনার নিউজ সেন্স, ওনার নিউজ ব্রিফিং সেন্স, পাশাপাশি যারা অর্থনীতিবিদ একাডেমিক্যালি তাদের চেয়েও যে প্র্যাকটিক্যাল অর্থনীতি এত ভালো বুঝতেন, রাজনীতিও কিন্তু তাই। তো উনি সারাক্ষণ কিন্তু খবর হালনাগাদ, এই খবর কি, মনে মনে আছে তো? একদম। প্রথম বলতে কিন্তু ওনার তো এইটাই। একটাই ছিল, প্রথমে আমরা গেলে এই খবর কি, খবর কি মানে কেমন আছে তা না, দেশের কি অবস্থা, সর্বশেষ খবরটা কি, অর্থনীতির কি অবস্থা, রাজনীতির কি অবস্থা, এগুলো হচ্ছে ওনার। এই যে একটা মানে শিল্পপতি হয়েও তিনি সব বিষয়ে একটা ওয়াল স্কোয়ার ছিলেন, এটাকে আপনি কি মূল্যায়ন করবেন? দেখেন এইটা আসলে খুব অ্যাজ ইউজুয়াল না। আপনি যদি আমাকে মূল্যায়ন করতে বলেন, এটা কখনোই অ্যাজ ইউজুয়াল ঘটনা হতে পারে না। আমি মনে করি এটা খুবই দুর্লভ, রেয়ার কিছু ঘটনার মধ্যে, রেয়ার কিছু ক্যারেক্টারের মধ্যে নূর ইসলাম বাবুল সাহেব একজন। আমাদের চেয়ারম্যান স্যারও ছিলেন একজন শিল্পপতি, স্বনামধন্য শিল্পপতি। ওনার সমসাময়িক আরও অনেক শিল্পপতি ছিলেন এবং এখন আছেন। যদি আমি বলি যে এই দুইয়ের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? চেয়ারম্যান সাহেবের বেসিক কিছু জিনিস ছিল ব্যবসায়ী হিসেবে। ব্যবসায়ী হিসেবে উনি যেটা চিন্তা করতেন যে উনি বাংলাদেশের কিছু কিছু জায়গায় উনি পা রাখেন নাই। শেয়ার মার্কেটে উনি কোনো ইনভেস্ট করেন না, ওনার কোনো কোম্পানিকে উনি ঢুকান নাই। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি শেয়ার মার্কেটে কোম্পানি ঢুকান না কেন, এটা তো ভালো জায়গা, ভালো জিনিস। বলে না, আমি এই ব্যবসা করতে চাই, ফটকা ব্যবসা। এই ফটকা ব্যবসা আমি করব না। আমি বললাম আপনি এই যে ব্যাংক লোন এইটা সেটা, মানুষ তো হাজার হাজার কোটি টাকা ব্যাংক লোন নিয়ে মেরে দেয়, তা আপনি করেন না কেন? একটা ব্যাংক দেন বলছেন, একটা ব্যাংক করেন। আমি বলছি যে একটা ব্যাংক করেন আপনি। না, না, আমি এই কাজ আমি করব না। ব্যাংক, বিমা, এগুলো কোনো কিছুর মধ্যে উনি খুবই, এবং আমি এটুকু বলি যে উনি শুধুমাত্র ব্যাংকের অল্প স্বল্প যা লোন আছে যমুনা গ্রুপের, সেই লোন ঠিকমতো কিস্তি দেওয়ার জন্য 2-3 জন লোক ডেডিকেটেডলি শুধু ওই কাজের জন্যই নিয়োগ করেছেন। টাইমলি বলবেন। সাবেক ব্যাংকার, হ্যাঁ হ্যাঁ, টাইমলি বলার জন্য। টাইমলি বলার জন্য যে আমাদের অমুক তারিখে কিস্তির ডেট আছে, এটা যেন ফেল না হয়। নূর ইসলাম বাবুল সাহেব এত বড় ব্যবসায়ী, এত বড় কোম্পানির মালিক, কিন্তু উনি কোনোদিন চান নাই যে ওনার কোম্পানি কোনো একটা ব্যাংকের কিস্তি একদিন লেট করে দেখ। হ্যাঁ, স্বাভাবিকভাবে একজন ব্যবসায়ী হিসেবে উনি হয়তো চাইবেন যে ব্যাংকের যে ন্যায্য সুবিধাটা আছে উনি যেন সর্বোচ্চ সুবিধাটা পান, যাতে কম ইন্টারেস্টে পান, যেটুকু দেওয়া যায় সেটার জন্য নিশ্চয়ই উনি ট্রাই করেছেন। কিন্তু উনি ব্যাংকের টাকা মেরে খান নাই, উনি ব্যাংকের 1 টাকা মেরে খান নাই, মানুষের পকেট থেকে শেয়ার মার্কেটের মাধ্যমে উনি টাকা নেন নাই। অনেকের সাথে ওনার বেসিক পার্থক্য এই জায়গাগুলো। ওনার মধ্যে যে দেশপ্রেম আমি দেখেছি, অর্থনীতি তো দেশের সাথে সবচেয়ে রিলেটেড। যিনি অর্থনীতিকে সেভ করেন, যিনি বাংলাদেশি ফিনান্সকে অনার করেন, তিনিই তো দেশপ্রেমিক সত্যিকার। বাবুল সাহেবকে আমার মনে হয়েছে উনি অনেক বড় দেশপ্রেমিক, যেটা অন্য অনেক ব্যবসায়ীদের মধ্যে আমরা দেখতে পাই না। আমার মাঝে মাঝে মনে হয় যে আমাদের চেয়ারম্যান স্যারের সামগ্রিক কর্মময় জীবন নিয়ে গবেষণা হওয়া উচিত। এই গবেষণা হলে যেটা হবে, এর যে গবেষণালব্ধ যে তথ্য, এটা আমাদের নতুন প্রজন্ম যারা ব্যবসায়ী হতে চায়, উদ্যোক্তা হতে চায় এবং দেশপ্রেমিক হতে চায়, তাদের জন্য কাজে লাগবে। আপনি কি মনে করেন? অবশ্যই। আমার মনে আছে আমি আর আপনি বলেছিলাম ওনাকে যে আমরা একটা আপনার বায়োগ্রাফি তৈরি করতে চাই। রাইট। উনি বলেছিল যে আরেকটু পরে, হ্যাঁ, করবা। আরো কিছুদিন পরে তোমরাই করবা, হ্যাঁ, আরো একটু পরে করো। এবং আমরা বলছিলাম যে এটা খুবই দরকার, খুব দরকার। আপনি থাকতে থাকতে আপনি আমাদেরকে এই জিনিসগুলো করতে দেন। আমি বললাম যে টেলিভিশনের জন্য একটা ভালো ডকুমেন্টারি করব, পত্রিকার জন্য কিংবা একটা বইয়ের জন্য আপনি লিখবেন, ইন্টারভিউ নেবেন ওনার বিভিন্ন সময়। হ্যাঁ, আমরা হয়তো যে সময়টুকু ওনার সঙ্গে ছিলাম সেই সময়টুকু হয়তো আমাদের মনে আছে। আমরা ওনার সম্পর্কে খুব অক্ষরে অক্ষরে হয়তো ওই সময়টুকু বলতে পারবো, কিন্তু এর আগেও অনেক কিছু ছিল যেটা হয়তো আমরা জানি না। হয়তো মাঝে মাঝে আপনার সাথে শেয়ার করতো, যেহেতু আপনি বিকেলে আমাকে অনেক শেয়ার করছে, 1-1.5 ঘন্টা সময় দিতেন, সো ওই সময় আপনার সাথে অনেক সময় অনেক কিছু শেয়ার করতো। আমি অনেক সময় তাড়াহুড়োর মধ্যে থাকতাম, হয়তো কাজ সেরে চলে আসতাম, অত বেশি, বাট সকালবেলাটা আমি অনেক কিছু জানতাম ওনার অতীত, ওনার বিভিন্ন ইস্যু নিয়ে সকালবেলা কফি খেতে খেতে আমি অনেক কিছু জানতাম। সো ওগুলো হয়তো কাজে লাগবে, কিন্তু আরও যে বড় পরিসরে আমাদের প্ল্যান ছিল, উনি বলছিলেন যে আমার মনে আছে সিঙ্গাপুর থেকে অপারেশন করে আসার পরে উনি বলছিলেন যে ভাই
আরো 20 বছর ডাক্তার গ্যারান্টি দিয়েছে 20 বছর আর কোনো সমস্যা হবে না। আমি তার মানে উনি ধরে নিয়েছেন উনি আরো 20 বছর খুব সুন্দরভাবে বাঁচবেন। এবং উনি আমাকে বলেছিলেন আরেকদিন, আমি জিজ্ঞেস করি, আমি বললাম যে আমি ক্যামেরায় কিছু জিনিস শ্যুট করি। উনি বলছে যে হ্যাঁ, আমিও ব্যবসা বাণিজ্য থেকে একটু অবসরে চলে যাব, ছেলে মেয়েদেরকে বুঝাই দিব, আমি বিভিন্ন জায়গায় ঘুরবো। আমি বলি যে হ্যাঁ, এখন তো আপনার বিভিন্ন জায়গায় বক্তৃতা দেওয়ার, ইন্সপায়ারিং বক্তৃতা দিবেন, হ্যাঁ, এটা বলছে, ফাউন্ডেশনের বলছে। কাজ করবেন, এটা করবেন, ওটা করবেন। বলে হ্যাঁ, আমি এদেরকে আর সব 2 বছর, বুঝাই আর 2 দিব, বছর। আর 2 বছর এগুলো এদেরকে বুঝাই দিব, তারপরে আমি এই লাইনে চলে যাব। বক্তৃতা দেবো সারা বাংলাদেশে। তো কিছুই আর হলো না। এক করোনা সব কিছুই এলোমেলো করে দিল। চেয়ারম্যান স্যারের তো অনেক স্মৃতি আপনি বললেন, অনেক কিছু। চেয়ারম্যান স্যার জীবিত অবস্থায় তো যমুনা টেলিভিশনে অনেক শক্তিশালী সাহসী অনেক রিপোর্ট করার উদাহরণ আছে। নিজেই উনি আপনাদের সাহস দিতেন। তো চেয়ারম্যান স্যার এখন নাই, ওনার না থাকা অবস্থায় আপনাকে আগের মতো এরকম সাহসী শক্তিশালী রিপোর্ট করতে পারতেছেন? দেখেন, চেয়ারম্যান সাহেবের এটা একটা বিশেষ গুণ, যে সাহস। সেই সাহসের লিগেসি আমি মনে করি তার সন্তান সন্ততিরা মেনটেন করছে। আমি হ্যাঁ, হয়তো চেয়ারম্যান সাহেবের মতো হবে না, কিংবা হবে বললেও এটা অন্যায় হবে। চেয়ারম্যান নুর ইসলাম বাবুল একজনই, কিন্তু তার পূর্ব উত্তরসূরি যারা আছে তারাও কিন্তু সেই সাহস নিয়ে এখনো পর্যন্ত আছে এবং প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিচ্ছে। এবং বিশেষ করে যমুনা টেলিভিশনের কথা যদি বলেন, আমরা কিন্তু এখনও অনেক সাহসী প্রতিবেদন করি। এগুলোর জন্য অনেক রকমের বিভিন্ন জায়গা থেকে তদবির আসে, বন্ধ করার জন্য হুমকি দেয়া হয়, আমাদের রিপোর্টারদের উপর আক্রমণ হয়, কিন্তু আমরা থেমে যাই না। কারণ চেয়ারম্যান সাহেবের আমাদের অনুপ্রেরণা আছে আমাদের সাথে, তার সন্তান সন্ততিদের, তার পরিবারের অনুপ্রেরণা, সাহস আছে এখনও। এবং তারাই বলেন, আমি মাঝে মাঝে তো শেয়ার করি যে এই বিষয়ে না কোনো সমস্যা নেই, চালান, আমরা দেখব। সো সেটা আছে। কিন্তু ওই যে চেয়ারম্যান সাহেব নুর ইসলাম বাবুল, যেটা সেই জিনিসটা তো নেম ব্র্যান্ড। সেই ব্র্যান্ড তো নিশ্চয়ই আমি এখন ওভাবে পাবো না। জীবন্ত কিংবদন্তি ছিলেন, এখনও আমাদের কাছে কিংবদন্তি, আজীবন কিংবদন্তি হিসেবে থাকবেন। এবং উনি যে সাম্রাজ্য রেখে গেছেন, সেই সাম্রাজ্য আমি আশা করি যে ওনার আদর্শ ধারণ করে বছরের পর বছর, হাজার বছর বেঁচে থাকবে। ফাহিম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এতক্ষণ সময় ধরে মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। বিএম জাহাঙ্গীর নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার চ্যানেলের সাফল্য কামনা করছি। থ্যাংক ইউ।